নমস্কার প্রিয় দর্শক, 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং খাতায় কলমে রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি এদের দুশ্চিন্তার কারণ, মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সিপিআইএম পার্টি এবং সিপিআইএম পার্টির নবীন প্রজন্মের যে সমস্ত নেতা নেত্রীরা উঠে এসেছেন, বিশেষ করে ছাত্র যুব আন্দোলনের মধ্য থেকে যে সমস্ত নেতা নেত্রীরা উঠে এসেছেন তারাই হচ্ছে তৃণমূল এবং বিজেপির প্রধান মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো পর্যন্ত, তবুও নির্বাচনের দাবাবা বেজে গেছে। আর সেই সময় দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির রাতের ঘুম উড়িয়ে দিয়ে ধারাবাহিকভাবে তাদের লাল ঝান্ডার জয় নিশান উড়িয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে সিপিআইএম পার্টির এই নবীন প্রজন্মের নেতৃত্বরা। তাদের মধ্যে অন্যতম হিসাবে যদি উল্লেখ করা যায়, মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে দীপশিতা ধর, ঐশী ঘোষ থেকে শুরু করে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত, আর একদিকে রয়েছে গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব, প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক ননী করের যোগ্যতম নাতি আকাশ কর, যিনি এই মুহূর্তে উত্তর 24 পরগনা জেলার এসএফআই এর জেলা সম্পাদক। এদের যে অসংখ্য রাজনৈতিক মেধা, কারণ এরা যেখান থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করে থাকে সেই সিপিআইএম পার্টির যে সুশিক্ষায়, রাজনৈতিক সুশিক্ষায় শিক্ষিত হয়, যেটা অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি এদের মধ্যে পাওয়া যায় না বলেই রাজনৈতিক মহলে কিন্তু একটা চর্চার বিষয় আছেই। এখন কেন এরা রাজ্যের মানুষের এত জনপ্রিয়তা অর্জন করতে পারলো, রাজ্যের মানুষের মনের কাছাকাছি কেন পৌঁছতে পারলো, এইটাই দিন রাত হাতড়ে বেড়াচ্ছে তৃণমূল এবং বিজেপির নেতা কর্মীরা। এখন আমাদের যেটা মনে হয়েছে, আমার যেটা অন্ততপক্ষে মনে হয়েছে, যে কথাগুলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি বলতে পারে না বা বলার সাহস মনে করে না বলেই মনে করা হয়, সেই কথাগুলোই এদের মুখ থেকে বেরিয়ে আসে। দীপশিতা, মীনাক্ষী, এদের মুখ থেকে এই কথাগুলোই বেরিয়ে আসে। ধর্মীয় মেরুকরণ এবং দুর্নীতির কারণে রাজ্যের মানুষের মাথায় যে সংকটের বোঝা চেপে বসে রয়েছে, সেই সংকটের বোঝা নামাবার বা বিকল্প পরিত্রাণের বিকল্প পথ দেখাবার সাহস জোগাতে পারেনি, বিকল্প পথ দেখাতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি। আর সেই বিকল্প পথ দেখিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করে চলেছে মানুষেরকে সঙ্গে নিয়ে। এখন যে কথা বলছিলাম, যে কথাগুলো তৃণমূল বলতে পারে না, যে কথাগুলো বিজেপি বলতে পারে না, সেই কথাগুলোই দীপশিতা, মীনাক্ষীদের মুখ থেকে বেরিয়ে আসে। আর কোন কথাগুলো বেরিয়ে আসে, কেন মানুষের এত জনপ্রিয়তা অর্জন করতে পারছে এই সমস্ত সিপিএম পার্টির নবীন প্রজন্মের নেতৃত্বরা, সেইটাই হচ্ছে আপনাদের কাছে তুলে ধরবার জন্যই আমার আজকের এই পর্বের প্রতিবেদন। এখন কোন কথাগুলো বলছে এবং কোন কথা শুনবার জন্যই দীপশিতা ধরের মুখ থেকে মানুষ এত আগ্রহে বসে রয়েছে, সেই কথাগুলোই আমরা শুনবো এবং এই কথাগুলো দীপশিতা ধরের এই কথাগুলো শুনতেই আমাদের আজকের এই পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ইডি সিবিআই মমতা ব্যানার্জির মধ্যে ওইরকম একটা সম্পর্ক যেন, মানে বোঝা যাচ্ছে না ইডি সিবিআই তদন্ত করতে এসছে না কারণ বাবার বিয়ে খেতে এসেছে। একটা জায়গায় রেড হচ্ছে, সিবিআই ইডি একজনের বাড়িতে গেছে, টাকা তছরূপের জন্য বিভিন্ন ভাবে দুর্নীতি হয়েছে সেটা তদন্ত করতে ইডি সিবিআই গেছে। মমতা ব্যানার্জি একদম ভাসুর ঠাকুরের মতো, মানে শালির মতো আর কি, সে গেল যেরকম করে জুতো চুরি করে সেরকম করে এই ফাইলটা চুরি করে নিয়ে চলে এলো, আর ইডি একদম ভাসুর ঠাকুরের মতো বসে রইলো, কোনো কথা বলতে পারলো না। হয়তো পরে বলেছে ফোন করে যে জুতে দো পয়সা লো, আমাকে টাকা দাও আর তার পরিবর্তে এই ফাইলটা নিয়ে যাও, হয়তো কথা হয়ে গেছে, আমরা সেসব জানি না। এখন যে মানুষ আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা মনে মনে খুব আশ করেছিলেন সেই 14 সাল থেকে যে বিজেপিকে ভোট দেব, বিজেপি এখানে আসবে আর মমতা দিদিকে টাইট দেবে, আমি আপনাদের বলছি, যে মানুষগুলো বোকা বলছেন, যে মানুষগুলো ভাবছেন তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে ভোট দেবেন, আমার কথা মিলিয়ে নিন। যে কটা ভোট আপনি বিজেপিকে দেবেন, আগামী দিনে সেই সব কটা ভোট ওই তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে, একটাও আপনার পাশে এসে দাঁড়াবে না। যারা মনে মনে ভাবছেন তৃণমূলকে শায়েস্তা করতে হবে, যারা মনে মনে ভাবছেন তৃণমূলকে সঠিক জায়গা দেখাতে হবে, আপনাদের বলছি বিশ্বাস করুন, আমাদের 11 সালের পর থেকে প্রতিদিন আমরা একটা করে নির্বাচন হেরেছি। 11 সালের পর প্রতিদিন আমাদের কমরেডরা লাল ঝান্ডা করার জন্য মার খেয়ে
রয়েছে, কিন্তু আমাদের কমরেডরা কারুর কাছে গিয়ে মাথা নোয়ায়নি। যদি তৃণমূলকে শায়েস্তা করতে হয় লাল ঝান্ডা শক্ত করে ধরুন, আমরা কথা দিচ্ছি 2026 সালে ওই ঝান্ডার সঙ্গে ডান্ডাটা আমরা আরো শক্ত করে বাঁধবো। তৃণমূলকে তৃণমূলের ভাষায় আমরা জবাব দেব 26-এর পর। আর যা যা ওরা করেছে 11-র পর থেকে যে যে অন্যায় অত্যাচার করেছে ওদেরকে আমরা ফিরিয়ে দেব। ওই শালী ভাসুরের মতো কোনো সম্পর্ক আমাদের সঙ্গে তৃণমূল বিজেপির থাকবে না, এ কথা আমরা বলতে চাই, এ কথা আমরা বলতে চাই। আমি মালদা স্টেশনে আজকে যখন সকালবেলা নেমেছি, কলতান্দা বলছিল আরো একটু ভোরবেলা নেমেছে, ঘুম চোখে স্টেশন থেকে নেমে হঠাৎ করেই ঘাবড়ে গেছে, দেখছে নরেন্দ্র মোদী হাত জোর করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না কলতান্দা যে স্বপ্ন দেখছি না কি দেখছি রে বাবারে। পরে বোঝা গেল কিছুদিন আগে মালদাতে যে প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী যে এসেছিলেন তার নানা রকম ছবিতে পুরো জায়গা ভরিয়ে দিয়েছে। ভালো কথা, আমাদের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকায় স্কুল হবে না, কলেজ হবে না, চাকরি হবে না, কারখানা হবে না, ওনার বড় বড় কাট আউট লাগবে, খুব ভালো কথা, খুব আনন্দের কথা হোক। আচ্ছা, মালদা এসে নরেন্দ্র মোদী কি কথা বললেন? মালদা এসে উনি বললেন যে মালদার আমকে নাকি সারা বিশ্বে বিখ্যাত করতে হবে, তাই বিজেপিকে ভোট দিন। আরে যবে তোর বিজেপি জন্মায়নি তার আগে থেকে মালদার আম সারা বিশ্ব জুড়ে ফেমাস আছে, তোকে এ নিয়ে ভাবতে হবে না। নরেন্দ্র মোদী মালদায় এসে বললেন, অমুক ঠাকুরের কথা বললেন, অমুক কালীর কথা বললেন, সবার কথা বললেন। আচ্ছা, এই মালদার বুকের সাধারণ মানুষ, জামিতা বলছিলেন পরিযায়ী শ্রমিক হয়েছেন যারা, যারা কেউ কেরালায় কাজ করতে যায়, তামিলনাড়ুতে কাজ করতে যায়, কেউ গুজরাটে কাজ করতে যায়, বিহারে কাজ করতে যায়, হরিয়ানায় দিল্লিতে কাজ করতে যায়, আর প্রতিদিন যাদেরকে বাংলাদেশি বলে মারা হয়, খুন করা হয়, তাদের নিয়ে একটা কথা বললেন না কেন? ঠাকুর কিসের জন্য, মন্দির কিসের জন্য, মসজিদ কিসের জন্য? মানুষকে ভালো রাখার জন্য তো। যে মানুষ উপোস করে ঠাকুরকে পুজো দেন সেই মানুষ কি চান? হাত জোর করে বলেন, হে মা কালী আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও, বলেন না তো। বলেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন একটু দুধে ভাতে থাকে, তার জন্য যন্ত্রণা কষ্ট না হয়, চাকরি বাকরি যেন ভালো করে পায়। এই রোজার মাস আসছে, যে মায়েরা বোনেরা সারাদিন উপোস করেন, তারপরে সন্ধ্যেবেলা ইফতারি রাঁধেন, বাড়ির লোকজনকে খাওয়ান, তারা যখন নামাজ আদা করেন কি চান আল্লাহর কাছে? বলেন ইসলামিক রাষ্ট্র করে দাও গো ভারতকে। গাজায় হিংসান চান না তো? তারাও আল্লাহর কাছে এটুকুই বলেন, আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের যেন কোথাও কষ্ট যন্ত্রণা না হয়। তাহলে এই ঠাকুর, ভগবান, আল্লাহ যে নামেই আপনি ডাকুন না কেন, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা যেরকম বাড়ি আপনি বানান না কেন, আসলে তো মানুষকে ভালো রাখার জন্য ধর্ম, মানুষকে সুখী রাখার জন্য ধর্ম। তাহলে এই বিজেপি তৃণমূল আপনার কাছে এসে ধর্মের নামে ভোট চাইবে। একজন বলবে আমি মন্দির করে দেবো, আমাকে ভোট দাও। একজন বলবে আমি মসজিদ করে দেবো, আমাকে ভোট দাও। আর মন্দির মসজিদে যাওয়া লোকগুলো যখন খুন হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরবে, তাদের হয়ে কেউ কথা বলবে না কেন? মমতা ব্যানার্জি বললেন যে পরিযায়ী শ্রমিকরা গেছেন, যারা রাজ্যের বাইরে কাজ করতে গেছেন, যারা খুন হয়েছেন, তাদের প্রত্যেককে 1 লাখ না 2 লাখ টাকা করে টাকা দেবেন আর একটা করে চাকরি দেবেন বলেছিলেন তো। আমরা বলছি ওই টাকা আপনার কাছে রাখুন, একটা চাকরি দিন, বাংলার মানুষকে বাংলায় কাজ করতে দিন, যাতে তাকে আর কখনো হরিয়ানা, কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহারে গিয়ে ঘুম না হতে হয়। এইটুকু করতে পারেন না আপনি? এত বড় বড় ডায়লগটা। এই কিছুদিন আগে আমাদের এক কমরেড ব্যাঙ্গালোরে থাকে, আব্দুল জব্বার তার নাম, মুর্শিদাবাদে বাড়ি, তিনি বলছিলেন তৃণমূলের বড় বড় নেতারা গিয়ে বলছেন না যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছে তার ডেড বডি ফিরিয়ে আনা হয়েছে, তাদের বাড়ি যাচ্ছেন, টাকা দিচ্ছেন, ফটো তুলছেন, ভাষণবাজি করছেন। ওই ব্যাঙ্গালোর থেকে যে মানুষগুলো, যে পরিযায়ী শ্রমিকগুলোর মৃতদেহ ওই মুর্শিদাবাদ, মালদা এসে পৌঁছেছে, তার টাকা রাজ্যের সরকার দেয়নি। এই লাল ঝান্ডার পার্টি, এই সিআইটিও তার গ্যাটের টাকা দিয়ে মৃতদেহগুলোকে বাড়িতে পৌঁছেছে। আপনারা পক্ষ নিন, কাদের সঙ্গে থাকবেন? আমরা আসবো না আপনার কাছে, বলবো না আপনি মুসলমান তাই আমাদের ভোট দিন, বলবো না আমরা আপনি হিন্দু তাই আমাদের ভোট দিন, কিন্তু আমরা বলবো আপনার বাড়ির, আপনার গ্রামের ছেলেটা মেয়েটা যদি কালকে ব্যাঙ্গালোর, কালকে দিল্লি, কালকে মুম্বাইতে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়, তৃণমূল বিজেপি আমরা জানি না, সরকারে কে আছে আমি জানি না, পরিযায়ী শ্রমিককে বাঁচানোর জন্য লাল ঝান্ডা বুক পেতে দেবে, লাল ঝান্ডা ছাতা হয়ে আপনার মাথায় থাকবে। আপনি পক্ষ নিন, কাদের সঙ্গে থাকবে? ধর্মের নামে ভোট দেবেন, মন্দিরের নামে ভোট দেবেন, মসজিদের নামে ভোট দেবেন, নাকি বেঁচে থাকার অধিকারের জন্য ভোট দেবেন? তৃণমূল বিজেপি আমার আপনার কাছ থেকে আমাদের এই অধিকারগুলোকে কেড়ে নিতে চায়। মমতা ব্যানার্জি মসিয়া হচ্ছে, মুসলমানদের মসিয়া। প্রতি নির্বাচনের আগে ওনার এই মসিয়া ভাবটা আর কি জেগে ওঠে। ওই যে রমজান মাস, পুরো মাসটা কাণ্ডে পিণ্ডে গিলবে, মাংস খাবে, মাছ খাবে, আরো যা যাওয়ার প্রাণে চায় সব খাবে। আর তারপর ইফতারের সময়
মাথায় সাদা কাপড় পরে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ কি বলে না ও জানে না, কেউ জানে না, নাটক করতে চলে যায়। জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জি, 11 সালের পর থেকে বাংলার মুসলমান সম্প্রদায়ের জন্য, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কি করেছেন আপনি? এই তো বেদিয়া সম্প্রদায়, এখানে শেরবাদিয়া। 1999 সালের আমি তথ্য দেখছিলাম, 1999 সালে এই পুরো সম্প্রদায়ের মধ্যে একটা মানুষ ডাক্তার ছিল না, একটা মানুষ ইঞ্জিনিয়ার ছিল না। স্কুলের শিক্ষকের সংখ্যা 0.2% পর্যন্ত ছিল। পড়াশোনার অবস্থা 10%, 12% ছেলে মেয়েদের কাছে পড়াশোনার সুযোগ ছিল। এই বামপন্থী সরকার, এই লাল ঝান্ডার সরকার ওই ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে এই পরিবারের ছেলে মেয়েদের মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে। আমরা বলেছি আপনি কোন ঘরে জন্মেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, স্বপ্ন দেখার সাহস থাকবে আপনার। আপনি গরিব হন, আপনি শ্রমিক হন, আপনি কৃষিজীবী হন, আপনার পরিবারের ছেলে মেয়েরা মেধা থাকলে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমএলএ হবে, এমপি হবে, কেউ আটকাতে পারবে না। সেই স্বপ্ন দেখার সাহস, ওবিসি রিজার্ভেশন, সংরক্ষণ, সেই সবটা তৃণমূল কেড়ে নিল। আর ওরা মুসলমানদের মসিহা। 11 সালের পর থেকে একটার পর একটা মানুষ খুন হয়েছে। সৈফুদ্দিন মোল্লা দক্ষিণ 24 পরগনার ছাত্র নেতা ছিল।